বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যম থেকে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব ইরানের নতুন প্রেসিডেন্ট কে হচ্ছেন। এরপর জানিয়ে দিব বিশ্বকে মহাবিপদ থেকে বাঁচাতে যে সতর্কবার্তা দিল তুরস্ক। আরও জানিয়ে দিব মার্কিন বিমানবাহী রণতরী আইজেনহাওয়ার কেন পালিয়ে গেল। জানিয়ে দেব ক্রিমিয়ায় হামলার জন্য আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের হুমকি দিল রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দেব তিস্তা গঙ্গার পানি বন্টন ভারত জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি মমতার। শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের নতুন প্রেসিডেন্ট কে হচ্ছেন? চলতি বছর মেতে এক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হন, যে কারণে দেশটিতে এখন নির্ধারিত সময়ের 1 বছর আগেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শুক্রবার ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন দেশটির নাগরিকরা। এই নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে নাম নিবন্ধন করেছেন 80 জন। এর মধ্যে মাত্র 6 জনের প্রার্থিতা অনুমোদন করে দেশটির আলেম ও আইনবিদদের নিয়ে গঠিত প্যানেল গার্ডিয়ান কাউন্সিল, যা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তত্ত্বাবধানে গঠিত। দেশটির প্রেসিডেন্টকেও এই গার্ডিয়ান কাউন্সিল ও সর্বোচ্চ নেতার কাছে জবাবদিহিতা রয়েছে। যাই হোক, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত 6 প্রার্থীর মধ্যে 5 জনই কট্টরপন্থী এবং 1 জন মধ্যমপন্থী। চলুন জেনে নেওয়া যাক তাদের বিষয়ে। আমির হোসেন গাজীদাহ হাশেমি, ইরানের বর্তমান ভাইস প্রেসিডেন্ট এবং শহীদ ফাউন্ডেশনের প্রধান গাজীজাদেহ হাশেমি একজন কট্টরপন্থী রাজনীতিবিদ। 2021 সালের প্রেসিডেন্ট নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 53 বছর বয়সী হাশেমি পেশায় নাক কান গলার সার্জন। এর আগে 4 বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। মোহাম্মদ বাগের গালিবাফ, ইরানের বিপ্লবী গার্ডের সাবেক কমান্ডার এবং সর্বোচ্চ নেতা খামেনির মিত্র 62 বছর বয়সী মোহাম্মদ বাগের গালিবাফ একজন কট্টরপন্থী এবং পার্লামেন্টের বর্তমান স্পিকার। এর আগে 2 বার প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলেন এবং একবার ইব্রাহিম রাইসির পক্ষে অবস্থান নিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তেহরানের মেয়র হিসেবে রেকর্ড টানা 12 বছর দায়িত্ব পালন করেছেন গালিবাফ। 2009 সালে মেয়রের দায়িত্ব নিয়েই তেহরানের রক্তক্ষয়ী অস্থিরতা দমনে সাহায্য করেছিলেন তিনি। সাইদ জালিলি, 58 বছর বয়সী সাইদ জালিলি একজন কট্টরপন্থী কূটনীতিক। 80-এর দশকে ইরান ইরাক যুদ্ধে গার্ডদের পক্ষে লড়াই করার সময় তিনি তার ডান পা হারিয়েছিলেন। রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি করা জালিলি 2007 সাল থেকে 5 বছরের জন্য শ্রোপিং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সাবেক এই উপপরাষ্ট্রমন্ত্রীকে 2013 সালে এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য নিযুক্ত করেছিলেন খামেনি। স্বয়ংক্রিয়ভাবে প্রধান পারমাণবিক আলোচক জালিলি একবার প্রেসিডেন্ট প্রার্থীও হয়েছিলেন। মোস্তফাপুর মোহাম্মদী 6 জন প্রার্থীর মধ্যে গার্ডিয়ান কাউন্সিল কর্তৃক অনুমোদিত একমাত্র ধর্মগুরু 65 বছর বয়সী মোস্তফাপুর মোহাম্মদী। 2005 থেকে 2018 সাল পর্যন্ত কট্টরপন্থী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের প্রথম মেয়াদে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 1988 সালে ইরানের অভ্যন্তরে বেশ কয়েকজন বিশিষ্ট ভিন্নতামতাবলম্বী বুদ্ধিজীবী ও রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের ভূমিকা রেখে মানবাধিকার সংস্থাগুলোর অভিযুক্তের তালিকায় ছিলেন তিনি। পুর মোহাম্মদী অবশ্য সেই অভিযোগের কোনো জবাব দেননি। আলীরেজা জাকানি 3 বছর ধরে তেহরানের কট্টরপন্থী মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাবেক এই আইন প্রণেতাকে 2023 থেকে 2017 সালে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অযোগ্য ঘোষণা করা হয়। বিপ্লবী গার্ডের একটি সহযোগী বাহিনী বাসীদের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেছেন তিনি। 4 বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন জাকানি। রাইসিকে সমর্থনের জন্য 2021 সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন মাসুদ পেজেশকিয়ান। এবারের প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে একমাত্র মধ্যপন্থী 70 বছর বয়সী মাসুদ পেজেশকিয়ান। পেশায় চিকিৎসক পেজেশকিয়ান 5 বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2001 থেকে 2005 সাল পর্যন্ত সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির অধীনে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। 2022 সালে পুলিশ হেফাজতে ইরানি কুর্দি তরুণী মাসা আমিনের মৃত্যুর বিষয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেছেন পেজেশকিয়ান। বিশ্বকে মহাবিপদ থেকে বাঁচাতে যে সতর্কবার্তা দিল তুরস্ক। বিশ্ব রাজনীতির উত্তাল মুহূর্তে নিজের জাত চেনাতে উঠে পড়ে লেগেছে তুরস্ক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে গাজা যুদ্ধ সবখানে নিজের কূটনৈতিক পদচারণা বজায় রেখেছে আঙ্কারা। ন্যাটো সদস্য হওয়ার পশ্চিমা শক্তির সঙ্গে দেন দরবারে যেমন নিজের অবস্থান স্পষ্ট করেছে, তেমনি যুক্তরাষ্ট্র বিরোধী জোটের কাছেও বিশ্বস্ত মিত্র হয়ে উঠেছে দেশটি। এমন অবস্থায় সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
প্রতিরক্ষামন্ত্রী হাকান ফিদান। তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবা এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী আঞ্চলিক সংঘাতের বিস্তৃতি ও পারমাণবিক হামলার হুমকির মুখে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সবাইকে সতর্ক হওয়া উচিত। এ সময় তুরস্ক আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্ব শান্তির পক্ষে রয়েছে বলে জানান ফিদান। তিনি মনে করেন বিশ্ব নেতাদের তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকিকে গুরুত্ব দেওয়া উচিত। হাকান ফিদান জানান, তুরস্ক রাশিয়া ইউক্রেন যুদ্ধের সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। বলেন, যুদ্ধের তীব্রতা বাড়তে থাকলে তা বিশ্বের জন্য অত্যন্ত ব্যয়বহুল যুদ্ধক্ষেত্র হয়ে উঠতে পারে। এমনকি অঞ্চলটি ঘিরে পরমাণু যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কাও জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। বলেছেন, যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে ইউরোপ জুড়ে তা ছড়িয়ে পড়ার শঙ্কাও রয়েছে। এর পাশাপাশি গ্রিক সাইপ্রাস ঘিরে ইসরায়েলের সামরিক মহড়ার আলোচনাও করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। জানান, ইসরায়েল যদি এই দ্বীপটিকে সামরিক অভিযানের ঘাঁটি হিসেবে ব্যবহার করে তবে গাজা যুদ্ধ ইউরোপেও ছড়িয়ে পড়তে পারে। লেবানন এরই মধ্যে হুমকি দিয়ে রেখেছে, সাইপ্রাস যদি লেবাননের বিরুদ্ধে তাদের ভূমি ব্যবহারের অনুমতি দেয় তবে তারা পাল্টা জবাব দেবে। এ সময় তুরস্কের জন্য নিরাপত্তা হুমকি সৃষ্টিকারী কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের নিয়েও কথা বলেন ফিদান। জানান, ওয়াইপিজি এবং পিকিকে সন্ত্রাসীদের মদত দিয়ে যুক্তরাষ্ট্র সিরিয়া সংঘাতকে আরও তীব্র করে তুলেছে। ফলে অঞ্চলটিতে স্থিতিশীলতা অর্জনের বিপরীতে আরও অস্থিতিশীল পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। মার্কিন বিমানবাহী রণতরী আইজেনহাওয়ার কেন পালিয়ে গেল? মার্কিন সরকার এখনও ফিলিস্তিনিদের আল আকসা তুফান নামক অভিযানের পরিণতিতে জড়িয়ে আছে। গাজা থেকে পরিচালিত হামাস ও ইসলামী জিহাদের এই অভিযানের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিমানবাহী রণতরী আইজেনহাওয়ার ছুটে এসেছিল লোহিত সাগরে। কিন্তু এখন জল দানবটি এই অঞ্চল ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। ইয়েমেনরা মার্কিন বিমানবাহী বিশাল রণতরী ইউএসএস আইজেনহাওয়ার এর উপর হামলা করেছে বলে খবর প্রকাশের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই বিশাল সাগর দানবের উপর ইয়েমেনি হামলার খবরকে মিথ্যা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে পেন্টাগন। কিন্তু ইয়েমেনিরা এই খবরে বিস্তারিত বিবরণ প্রকাশ করলে পেন্টাগনের বিশেষজ্ঞরা ইজ্জত বাঁচানোর জন্য ঘোষণা করেন যে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সিদ্ধান্ত অনুযায়ী লোহিত সাগরে এই রণতরীর মিশন শেষ করা হয়েছে। এই ঘটনার পর অনেক মার্কিন সংবাদ মাধ্যম ও গবেষণা প্রতিষ্ঠান বলেছে যে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি পাশ্চাত্যের অস্ত্র সাহায্য অব্যাহত থাকা সত্ত্বেও ইসরায়েলের অবস্থা এখনও নাজুক ও তা দৃশ্যমান এবং বিখ্যাত মার্কিন রণতরীর এখনও সেখানে থাকা উচিত। কিন্তু ইয়েমেনিদের নতুন হামলার পর অস্টিন ঘোষণা করেন যে আইজেনহাওয়ারের পিছু হটা দরকার এবং সম্ভবত থিওডর রোজভেল্ট রণতরী সেখানে যাবে। আইজেনহাওয়ারের পিছু হটা কেন গুরুত্বপূর্ণ? ইউএসএস ডুয়াইট ডি আইজেনহাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের নিবিচ্ছ শ্রেণীর 10টি বড় রণতরীর অন্যতম, যা মার্কিন নৌবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহর অন্যতম বা গোটা মার্কিন নৌবাহিনীর অন্যতম প্রধান পেশি শক্তি। পারমাণবিক শক্তি চালিত এই রণতরী চালু করা হয়েছিল 1977 সালের 18 অক্টোবর। 333 মিটার দীর্ঘ এই জাহাজের ওজন 114,000 টন। এটি সবচেয়ে শক্তিশালী রাডার ব্যবস্থা ও নেভিগেশন সহায়ক যন্ত্রপাতিতে সুসজ্জিত। এর নৌকর্মী বা ক্রু ও মেরিন সেনার মোট সংখ্যা 5,680। এই রণতরী সাবমেরিনগুলোর সম্ভাব্য হামলা ঠেকাতে সেসবের গতিবিধির উপর নজর রাখতে সক্ষম এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য স্প্রে ক্ষেপণাস্ত্রের নৌ ও স্থল সংস্করণ অধিকারী। এতে রয়েছে 100-এরও বেশি জঙ্গি বিমান ও হেলিকপ্টার, যেগুলো এই বিশাল জাহাজ থেকে উড্ডয়ন করতে সক্ষম। 2023 সালের 7 অক্টোবরে হামাসের নজিরবিহীন হামলায় দখলদার ইসরায়েলে বিপর্যস্ত হলে এই অঞ্চলে পাঠানো হয় আইজেনহাওয়ার। জ্বালানি পরিবহনের নিরাপত্তার কথা বলে এই অঞ্চলে এলেও আসলে এর মূল লক্ষ্য ছিল ইসরায়েলের আশপাশে একটি ভাসমান বিমান ঘাঁটি হিসেবে কাজ করা, যাতে কখনো দরকার হলে এর যুদ্ধ বিমানগুলো খুব অল্প সময় নানা ধরনের অভিযান চালাতে পারেন। কিন্তু ইয়েমেনিদের উপর্যুপরি হামলার মুখে বিমানবাহী রণতরী আইজেনহাওয়ার এমন সময় লোহিত সাগর ছেড়ে চলে গেল যখন কৌশলগত এই অঞ্চল ছাড়তে এবং রণতরীর বাধ্য হওয়াটা মার্কিন সরকারের জন্য মোটেই প্রত্যাশিত ছিল না। বিশেষ করে লেবাননের হিজবুল্লাহর হাতে ইসরায়েল যখন ব্যাপক মার খাচ্ছে ও ইসরায়েলি মন্ত্রিসভার এ সংক্রান্ত উদ্বেগ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, তখন আইজেনহাওয়ারের পলায়নের ঘটনা প্রতিরোধ ও প্রতিরক্ষার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। ইসরায়েলের এই কঠিন সময় তাকে সহায়তা দিতে আইজেনহাওয়ারের ব্যর্থতার গ্লানি তেল আবিব ও ওয়াশিংটনের জন্য হজম করা বেশ কঠিন হলেও বাস্তবতা হলো এই রণতরী ইয়েমেনের ও হিজবুল্লাহর শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতগুলো খেতে থাকলে জো বাইডেনের নির্বাচনী
আশা ভরসা তরি এগিয়ে চলা হয়ে পড়ত অত্যন্ত শোচনীয় ও জটিল অবস্থার শিকার। লোহিত সাগর বেশ কয়েকটি সাগরের ও সাগর পথের সংযোগ পথ হিসেবে বিভিন্ন পণ্য বিশেষ করে জ্বালানি পরিবহনের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সামরিক দিক থেকেও এর গুরুত্ব অপরিসীম। এই সাগরের ভূরাজনৈতিক গুরুত্ব মার্কিন সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি আরব, ইহুদিবাদী ইসরায়েল ও মিশরের নিরাপত্তা রক্ষা ও ইয়েমেনের বিপ্লবীদের গতিবিধি নিয়ন্ত্রণের জন্য এই অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ জরুরি। আঞ্চলিক মার্কিন সামরিক কমান্ড কেন্দ্রের এতদিনের বক্তব্য অনুযায়ী আইজেনহাওয়ারের উপস্থিতি ছাড়া এসব বিষয় তত্ত্বাবধান করা সম্ভব নয়। কিন্তু আজ বিশ্ববাসী স্পষ্টভাবে দেখেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এ অঞ্চলে নিজের ঘাঁটিগুলোই নিরাপত্তা রক্ষায় অক্ষম। আর এটাও নতুন বিশ্ব পরিস্থিতির এক স্মরণীয় দিক। গাজায় ৮ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েল কেবল বেসামরিক ফিলিস্তিনি নারী ও শিশু এবং নিরস্ত্র জনগণকে হত্যা ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি। ফলে ইসরায়েল ও তার প্রধান সহযোগী মার্কিন সরকার উভয় এক কৌশলগত অচলাবস্থার শিকার। ইহুদি লবিগুলোর চাপ ও নির্বাচনে আর রাজনৈতিক স্বার্থের কারণে মার্কিন সরকার নেতানিয়াহুর উপর তেমন চাপও দিতে পারছে না। ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনকে সহায়তা দিয়ে যাচ্ছে লেবানন, ইরাক ও ইয়েমেনের সিরিয়ার প্রতিরোধ যোদ্ধারা। এই শক্তিগুলো ইসরায়েলকে তার অপরাধযজ্ঞের যথাযথ শাস্তি দিতে দৃঢ় প্রতিজ্ঞ। ক্রিমিয়ায় হামলার জন্য আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের হুমকি দিল রাশিয়া। ক্রিমিয়া উপত্যকায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করে ওয়াশিংটনের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের হুমকি দিয়েছে রাশিয়া। রোববার আমেরিকার সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে ক্রিমিয়ার সেভাস্তোপোলে ইউক্রেনের চালানো ওই হামলায় 2 শিশুসহ অন্তত 4 জন নিহত, অপর 151 জন আহত হয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার মস্কোয় সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের ফলে রাশিয়ার বেসামরিক নাগরিকদের প্রাণ দিতে হচ্ছে। ওয়াশিংটনকে অবশ্যই এর পরিণাম ভোগ করতে হবে। কিভাবে এর জবাব দেওয়া হবে সেটা সময় বলে দেবে। তিনি আরো বলেছেন, আপনারা ইউরোপকে এবং সর্বোপরি ওয়াশিংটনকে একথা জিজ্ঞাসা করতে পারেন যে তারা কেন রাশিয়ার শিশুদের হত্যা করেছে। 2022 সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেনের রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চলছে। বিগত 2 বছরের বেশি সময় ধরে আমেরিকা ও ইউরোপ ইউক্রেনকে শত শত কোটি ডলার সমরাস্ত্র সরবরাহ করে আসলেও এতদিন কিয়েভকে শুধু আত্মরক্ষার কাজে এই অস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছিল। রাশিয়ার ভূখণ্ডে পাল্টা হামলা চালানোর কাজে পশ্চিমা অস্ত্র ব্যবহার করার অনুমতি ছিল না। কিন্তু সম্প্রতি মার্কিন সরকার যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর রোববার ক্রিমিয়ায় ইউক্রেনের হামলায় বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির খবর প্রকাশিত হলো। সেভাস্তোপোল হামলার ব্যাপারে ইউক্রেন এখনো কোনো মন্তব্য না করলেও বেসামরিক জনগণকে টার্গেট করার অভিযোগ অস্বীকার করেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ক্রিমিয়ার প্রাণঘাতী হামলার জেরে সোমবার মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিনে ট্রেসিকে তলব করেছেন। পরে এ নিয়ে এক বিবৃতি দিয়েছে ওই মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, ক্রিমিয়ায় এই হামলার জন্য কিয়েভের পাশাপাশি ওয়াশিংটনও সমানভাবে দায়ী। অবশ্যই এর জবাব দেওয়া হবে। তিস্তা গঙ্গার পানি বন্টন ভারত জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি মমতার। তিস্তার গঙ্গার পানি বন্টন নিয়েও বাগড়া দিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে জানিয়েছেন চুক্তি পুনর্বহালে লাগবে পশ্চিমবঙ্গের সম্মতি। হাসিনা মোদী বৈঠক একতরফা বলেও দাবি তার। কিন্তু এমন দাবি উড়িয়ে দিলেও এবার পশ্চিমবঙ্গ বিরোধী কোনো সিদ্ধান্ত মানা হবে না জানিয়ে দেশ জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে মমতা। সোমবার 24 জুন এক অনুষ্ঠানে মমতা অভিযোগ করে বলেছেন, তাদের না জানিয়ে পানি বাংলাদেশের কাছে বিক্রি করেছে কেন্দ্রীয় বিজেপি সরকার। সম্প্রতি নয়াদিল্লি সফরে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে 2 দেশের মধ্যে 60টি নতুন ও পুরনো 3টি নবায়ন সহ 10টি সমঝোতা স্বাক্ষর সই হয়। বৈঠকে গঙ্গায় পানি বন্টন চুক্তি নবায়নের আশ্বাস দেয় বিজেপি সরকার। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, তিস্তা মহাপরিকল্পনার বিনিয়োগ নিয়ে আলোচনায় শীঘ্রই বাংলাদেশে সফর করবে ভারতীয় কারিগরি দল। গঙ্গা ও তিস্তা নিয়ে বাংলাদেশ ভারত প্রধানমন্ত্রী পর্যায়ে আলোচনায় ডাকা হয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এতেই ক্ষুব্ধ হয়েছেন তিনি। বৈঠকের পরেই বিষয়টি নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথা জানায় তৃণমূল কংগ্রেস। পরে নিজের অবস্থান জানান মমতাও। রাজ্য সরকারকে না জানিয়ে গঙ্গা তিস্তা নিয়ে আলোচনার ক্ষোভ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মমতা। রাজ্য সরকারকে এড়িয়ে কেন্দ্রীয় সরকারের এই বৈঠককে একতরফা দাবি করে রাজ্যের বিরুদ্ধে যায় এমন কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলেও জানান মমতা। তিনি বলেন, এমন স্পর্শকাতর বিষয় নিয়ে কোনো আপোষ করবে না তার সরকার।
তাদেরকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারও দেন তিনি। বলেন সিদ্ধান্ত হবে রাজ্যের মতের ভিত্তিতে। 2026 সাল গঙ্গা চুক্তি নবায়নের কথা রয়েছে, তবে মমতার এমন ঘোষণায় সেটা অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে শঙ্কা দেখা দিচ্ছে। এর আগে বাংলাদেশ ভারত প্রধানমন্ত্রী পর্যায়ে রাজি থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার আপত্তির মুখে আলোর মুখ দেখেনি বহু প্রত্যাশিত তিস্তা চুক্তি। এদিকে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্কের বিষয়টিও তুলে ধরলেন তৃণমূল নেত্রী। অতীতে নানা বিষয়ে পশ্চিমবঙ্গের সরকার বাংলাদেশকে সহযোগিতা করেছে বলে দাবি মমতার, যদিও বাংলাদেশ চীনকে দিয়ে ড্যাম বা বাঁধ তৈরি করেছে বলেও অভিযোগ করেছেন তিনি।